স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। রাগে আর অভিমানে কাঁপতে থাকা আয়াত তিক্ত স্বরে বলল, আমি আপনার গাড়িতে উঠবো না ফারহান ভাইয়া, কারণ আমি জানি আপনার ওই নোংরা বন্ধু আপনাকে আমার কাছে পাঠিয়েছে। আপনি নিজে থেকে আসেননি। ফারহান একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়াত, জীবনে সবটা জেদ দিয়ে চলে না। আমি তোমার একজন বড় ভাই হয়ে বলছি, অন্তত বর্তমান পরিস্থিতিটা বোঝো। আসো। আয়াত ফারহানের দিকে আকুতি মাখা চোখে তাকিয়ে বলল, ভাইয়া, যদি সত্যি আমাকে ছোট বোন মনে করেন, তবে দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমি আর এখানে থাকতে পারছি না। এই দম বন্ধ করা জীবন আমাকে মেরে ফেলবে। ফারহান অবাক হয়ে আয়াতের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, এসব কি বলছো আয়াত? তুমি পড়াশোনা করছো, সামনে লয়ার হবে, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি কি জানো আরফান কিছুদিন আগেও তোমার নামে কোম্পানির বিশাল পার্সেন্টেজ শেয়ার কিনেছে? ও চায় ভবিষ্যতে তোমার নিজস্ব একটা পরিচয় থাকুক, যাতে জীবনে কখনো তোমাকে কারো মুখাপেক্ষী হতে না হয়। আয়াত এবার ক্ষিপ্ত হয়ে উঠল। আমি কি চেয়েছি আপনার বন্ধুর হই করুণার শেয়ার? সে নিজেকে কি খুব বড় দয়ালু মনে করে? টাকার পাহাড় দিয়ে কি সব ক্ষত ঢাকা যায়? দয়া করে আমাকে ওর গুণগান শোনাবেন না। ফারহান হঠাৎ চুপ করে গেল। আয়াতের চোখের টলটলে জল দেখে সে আর কথা বাড়ালো না। ফারহান এক প্রকার জোর করেই আয়াতকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে পুনরায় আরফানের সন্ধানে বেরিয়ে গেল। আজকে আয়াত বাড়ির ভেতর ঢুকলো না। কয়েক সেকেন্ড নির্নিমেষ চোখে বিশাল অট্টালিকাটার দিকে তাকিয়ে রইল। আকস্মিক আকাশ চিরে মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আয়াতের তপ্ত হৃদয়ে আঘাত হানছে। সে তো জানে ওই মানুষটা তাকে স্ত্রী হিসেবে কোনোদিন স্বীকৃতি দেয়নি। তবু আজ যখন আরফান নিজ মুখে বলল, আমি তোমার জীবনের কেউ না, তখন এই তুচ্ছ শব্দটুকু কেন বুলেটের মতো করে যেয়ে বিচ্ছে? জ্ঞান হওয়ার পর থেকে যে নামটা তার অস্তিত্বের সাথে মিশেছিল, আজ সেই নামের মালিক তাকে স্রেফ এক টুকরো অতীত বানিয়ে অবজ্ঞায় ফেলে দিল। আয়াতের পা বিপরীত দিকে ঘুরে গেল। যখন এই বাড়ির মালিক তার কেউই হয় না, তাহলে এই বাড়িতে তার থাকার কোনো অধিকার নেই। সে বাড়ির উল্টো পথে হাঁটতে শুরু করলো। গন্তব্যহীন, উদ্দেশ্যহীন সেই পথ চলা। তার চোখের লোনা জল বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যেতে শুরু করলো। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যেন আয়াতের মনের আগুন নেভাতে ব্যর্থ হয়ে তার চোখের জলকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েছে। সম্ভবত এই জন্যই লোকে বলে বৃষ্টির পানি চোখের পানির সবচেয়ে বড় গোপন সঙ্গী। কারণ আকাশ যখন কাঁদে তখন মানুষের চোখের জলকে কেউ আলাদা করে চিনতে পারে না। শুরু হওয়া সেই বৃষ্টির সন্ধ্যায়ও আর থামার নাম নেই। আকাশ যেন আজ কোনো এক পূর্ণ সুখের গল্প শোনাতে বসেছে। অবিরাম জলধারা মেলবোর্নের রাজপথকে ক্রমশ নির্জন করে তুলছে। সন্ধ্যার দিকে আরফান বাড়ি ফিরে এলো। তার চোখ মুখ অসম্ভব ফ্যাকাশে, শরীরের প্রতিটি শিরায় এক প্রবল দুর্বলতা আর যন্ত্রণার ছাপ। প্রতিটি পদক্ষেপে তার ভারসাম্য টলছে, কিন্তু দৃষ্টিতে ছিল তীব্র অনুসন্ধান। বাড়িটা আজকে যেন অন্য দিনের চেয়েও বেশি নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা যেন আরফানের বুকের ভেতর এক অজানা শঙ্কার জন্ম দিল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা আয়াতের রুমের দিকে ছুটে গেল। কিন্তু পুরো রুম ফাঁকা। বারান্দা, ওয়াশরুম, কোথাও কেউ নেই। আরফানের কপালে দুশ্চিন্তার ভাঁজগুলো গভীর হতে শুরু করলো। এক অদ্ভুত হাহাকার নিয়ে সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আয়াতের কোনো চিহ্ন নেই। শেষে সিসি ক্যামেরা চেক করতেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়াত গাড়ি থেকে নেমে ভেতরে না ঢুকে উল্টো পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যহীনভাবে হেঁটে চলে যাচ্ছে। আরফানের ভেতরে তখন প্রচণ্ড রাগ আর আশঙ্কার এক সম্মিশ্রণ তৈরি হলো। আজ যদি এই মেয়েকে সে সামনে পায়, তবে বোধহয় চড়িয়ে গাল লাল করে দিবে। সবসময় এই অতিরিক্ত জেদ আর অবুঝপনা তাকে পাগল করে ছাড়ে। নিজেকে সামলাতে না পেরে সে আবারও বৃষ্টির সেই তোর মাথায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। আয়াতের ফোন সুইচড অফ, তাই লোকেশন ট্র্যাক করাও অসম্ভব। পুরো রাস্তা অলিগলি খুঁজতে খুঁজতে সে অনেকটা দূরে চলে এলো। হঠাৎ রাস্তার মোড়ে একটা দোকানের শেডের নিচে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। তাদের হাতে অ্যালকোহল, চোখে মুখে নেশার ঘোর। আরফান তাদের পাশ কাটিয়ে যেতেই কানে ভেসে এলো একটি জঘন্য মন্তব্য। তাদের মধ্যে একজন বিশ্রীভাবে হেসে বলে উঠল, আজকের মালটা কিন্তু সেই ছিল, কি টিএস, এমন কড়া জিনিস এর আগে আর একটা হজম করিনি। কথাটা শোনা মাত্র আরফানের ধমনীতে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো।
তার মনে হলো কেউ যেন তার কলিজায় গরম সীসা ঢেলে দিয়েছে। তার মনে এক মুহূর্তের জন্য শঙ্কা জাগলো, তবে কি আয়াত এদের পাল্লায় পড়ল? সে নিজেকে আর আটকে রাখতে পারল না, সোজা গিয়ে লোকটার সামনে দাঁড়ালো। ভদ্র কঠিন স্বরে গর্জে উঠল, সত্যি কথা বলবি, কোনো বাঙালি মেয়েকে কি তোরা এখানে হেনস্থা করেছিস? উত্তর দে, নইলে আজ তোদের একজনকে অক্ষত অবস্থায় ফিরতে দেব না। ছেলেগুলো প্রথমে থতমত খেলেও পরক্ষণেই আরফানের ভেজা আর বিপর্যস্ত রূপ দেখে একসাথে বিশ্রীভাবে হেসে উঠল। একজন বিদ্রূপ করে বলল, ইউ মিন দ্যাট পিটি গার্ল? ও ব্রো, ইউ আর লেট। ইউ ডিডন্ট জাস্ট টাচ হার, উই টেস্ট হার। হার কিস ওয়ার সো সুইট অ্যান্ড উই জাস্ট ফাকড। বাক্যটা শেষ করার সুযোগ আর সে পেল না। শব্দটি উচ্চারণ করার সাথে সাথে আরফানের ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটা বিস্ফোরিত হলো। সে নিজেকে ধরে রাখতে পারল না। আরফান তখন এক উন্মাদ দানবে পরিণত হলো। পাশ থেকে একটা লোহার রড তুলে নিয়ে এসে ছেলেগুলোকে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে পেটাতে শুরু করলো। তার প্রতিটি আঘাতের সাথে সাথে সে নিজের ভেতরের সবটুকু আক্রোশ ঝরছিল। উন্মাদের মতো বিলাপ করতে করতে সে মারছিল আর বলছিল, You bastards! আমার আয়াতকে স্পর্শ করার সাহস কোত্থেকে পেলি তোরা? কোথায় আমার আয়াত? কথা বল ব্লাডি পিচ! আরফান পাশে রাখা একটি অ্যালকোহলের বোতল ভেঙে ভেঙে তার ধারালো অংশ একজনের গলায় চেপে ধরল। আরফানের এমন রুদ্র মূর্তি দেখে ছেলেগুলো প্রাণ ভয়ে কেঁদে উঠল। আরফানের চোখ দিয়ে তখন যেন জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা ছুটছে। ভয়ে কুকড়ে গিয়ে একজন আর্তনাদ করে উঠল, ব্রো প্লিজ থামুন, আমরা মজা করে বলছি। মাল বলতে আমরা কোনো মেয়ের কথা বলিনি, সত্যি বলছি। আমরা এই নতুন ব্র্যান্ডের অ্যালকোহলটার কথা বলেছিলাম, এটা একদম নতুন আর করা, ওটা নিয়ে কথা বলছিলাম। কোনো মেয়েকে আমরা টাচ করিনি। হ্যাঁ, একটা বাঙালি মেয়েকে ওই উল্টো দিকের গুলি দিয়ে যেতে দেখছি, আমরা কিছু করিনি। ব্রো প্লিজ মারবেন না। আরফানের হাত থেকে ভাঙা বোতলটা খসে পড়ল। বড় একটা শ্বাস নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো। নিজের বিজনেস কার্ড আর বেশ কিছু ডলার তাদের দিকে ছুরি দিয়ে শীতল গলায় বলল, চিকিৎসা করার জন্য রেখে দাও, আর প্রয়োজন হলে এই ঠিকানায় যোগাযোগ করো। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। ছেলেগুলো হতভম্ব হয়ে কার্ডটার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত মানুষ! কয়েক মিনিট আগে যে উন্মাদ মতো পেটালো, সে আবার চিকিৎসার খরচ দিচ্ছে। আরফান তখন পাগলের মতো হন্যে হয়ে গলিটার দিকে দৌড়াতে শুরু করলো। আজ প্রথমবার সে নিজেকে কোনো এক বড় উন্মাদ বলে মনে করছিল। এই কয়েকদিনের ব্যবধানে এই জেদি মেয়েটা যে তার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে কতটা বিষাক্তভাবে জড়িয়ে গেছে তা আজ এই বিচ্ছেদের আতঙ্কে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল একটা পরিত্যক্ত বাড়ির বারান্দার পাশে, যেখানে একটা ওড়নার অংশ দেখা যাচ্ছে। আরফান বুক ভরা হাহাকার নিয়ে ধীর পায়ে সেদিকে এগোতেই দেখল সেখানে গুটিসুটি মেরে বসে আছে আয়া। বৃষ্টিতে ভিজে একদম চুবুথুবু অবস্থা, থেমে থেমে কাঁপছে। আরফান নিজেকে আর ধরে রাখতে পারল না, ছুটে গিয়ে আয়াতকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। আরফানের নিজের শরীরও তখন অজানা আশঙ্কায় কাঁপছে। আয়াতের গা আগুনের মতো গরম হয়ে আছে। জ্বরের তীরতায় সে প্রায় অচেতন, শুধু ঘোরের মাঝে প্রলাপ বকছে। শীতলতার মাঝে কারো উষ্ণ পরশ পেয়ে আয়াত পিটপিট করে চোখ মেলল। আবছা দৃষ্টিতে আরফানকে দেখে সে তার দুর্বল শরীর দিয়ে ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। আপনি আমাকে ছোবেন না, আমি আপনাকে ঘৃণা করি। আপনি তো বলেছিলেন আমি আপনার কেউ না, আপনার জীবনে আমার কোনো অধিকার নেই, তবে কেন এসেছেন? আরফান আয়াতের কপালে গালে কয়েকটা উন্মাদের মতো চুমু খেয়ে পাগলের মতো বলতে লাগলো, ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি। আই এম সরি আয়াত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য কতটা অপরিহার্য। আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ আয়াত। আয়াত ঘোরের মাঝে জুড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, তাহলে এখন বলুন আমি আপনার কে? আরফান আয়াতকে এক ঝটকায় পাজাকোলা করে কোলে তুলে নিল। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে সে আয়াতের কপালে কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, ইউ আর মাইন। আমার দুনিয়া তুমি, তুমি আমার বেঁচে থাকার কারণ আয়াত। তোমাকে ছাড়া এই আরফান চৌধুরী কেবল একটা প্রাণহীন কাঠামো মাত্র। আয়াতের দুর্বল শরীরে আর কোনো তর্ক করার শক্তি ছিল না। আরফানের কথাগুলো তার কানে ঢুকলেও অসুস্থ মস্তিষ্কে তার অর্থ পৌঁছলো কিনা বোঝা গেল না। সে শুধু আরফানের কাঁধে মাথা রেখে ধীরে ধীরে চোখ বুজে নিল। আরফানের প্রশস্ত বুকটাই যেন আজ তার সব যন্ত্রণার শেষ আশ্রয়স্থল।
আরভান তাকে বুকের সাথে আরও মিশিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব লীলা চলছে, আর ঘরের ভেতর চলছে এক নিস্তব্ধ যন্ত্রণার লড়াই। জানলার কাছে বৃষ্টির প্রতিটি আঘাত যেন আয়াতের তপ্ত শরীরে তীরের মতো বিচ্ছে। টানা বৃষ্টিতে ভেজার কারণে আয়াতের শরীর একদম নেতিয়ে পড়েছে। জ্বরের ঘরে সে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আর ভান্তাকে মোটা কম্বলে মুড়িয়ে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন এই উষ্ণতাটুকু দিয়ে সে বাইরের সবটুকু শীতলতা কেড়ে নিতে চায়। পাশে টেবিলের ওপর সুপের খালি বাটি আর খোলা ওষুধের পাতাগুলো অবহেলায় পড়ে আছে। আয়াতকে নিয়ে আসার পর থেকে আরভান এক মুহূর্তের জন্য স্থির হতে পারেনি। আয়াতের গায়ের ভেজা কাপড়গুলো এখনও পাল্টানো হয়নি। ডেইজিকে বারবার ফোন করেও লাভ হয়নি। এই দুর্যোগের রাতে মেলবোর্নের রাস্তাঘাট প্রায় অচল হয়ে যাওয়ায় সে আসতে পারছে না। আরফান আয়াতের কপালে মুখ ঠেকে খুব নিচু স্বরে ডাকল, আয়াত, শুনতে পাচ্ছ? আয়াত। আয়াত পিট পিট করে চোখ মেলল, কিন্তু মাথা সোজা করার মতো বিন্দুমাত্র শক্তি আজ তার শরীরে অবশিষ্ট নেই। সে কেবল অস্ফুট স্বরে একটা শব্দ করে আবার আরভানের প্রশস্ত বুকের উষ্ণতায় মুখ গুজে রইল। আরভান আয়াতের কপালে জলপট্টিটা পাল্টে দিয়ে খুব শান্ত অথচ গভীর স্বরে বলল, আয়াত, তুমি কি একটু কষ্ট করে নিজের ড্রেসটা পাল্টাতে পারবে? এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা বসে গিয়ে নিউমোনিয়া হয়ে যাবে। একটু লক্ষ্মী মেয়ের মতো চেষ্টা করো না। আরফান উঠে গিয়ে আলমারি থেকে নিচের একটা ঢিলে ঢালা সাদা টি শার্ট আর ট্রাউজার বের করে আনলো। আয়াতের জন্য এগুলো বড় হলেও এই অবস্থায় আরামদায়ক হবে। সেই পোশাকগুলো আয়াতের পাশে রেখে দিয়ে বলল, আমি ওদিকে ফিরে দাঁড়াচ্ছি, তুমি একটু কষ্ট করে পড়ে নাও, কোনো অসুবিধা হলে আমায় ডেকো। আরফান আয়াতের দিক থেকে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার পুরুষালী হাত দুটো মুষ্টিবদ্ধ, জল শক্ত। সে নিজের ভেতরকার সবটুকু অস্থিরতার আদিম পুরুষালী সত্তাকে কোনো মতে সংযত করে দাঁড়িয়ে রইল। তার ভেতরের সুপ্ত পুরুষটা বারবার জেগে উঠতে চাইলেও সে জানে এই মুহূর্তে আয়াত কতটা অসহায়। আর তার এই অসহায়ত্বের ওপর অধিকার খাটানো কোনো পুরুষত্ব নয়, বরং কাপুরুষতা। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও আয়াতের কোনো সারা শব্দ পাওয়া গেল না। আরভান আর ধৈর্য ধরে রাখতে না পেরে পেছনে ফিরে তাকাতেই তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়াত টি শার্টটা পুরোপুরি পরতে পারেনি, অর্ধেকটা গায়ে গলে সে ক্লান্তিতে সোফাতে এলিয়ে পড়েছে। টি শার্টটা কুঁচকে পেটের কাছে জমে থাকায় তার দুগ্ধ শুভ্র উন্মুক্ত কোমর আর পিঠের কিছুটা অংশ দৃশ্যমান। আরভানের দৃষ্টি মুহূর্তেই গভীর আর তৃষ্ণার্ত হয়ে এলো। সেই ফর্সা রমণীয় শরীরে বৃষ্টির শীতলতা আর চরের আগুনের মতো তাপ মিলেমিশে এক অদ্ভুত সম্মোহন তৈরি করেছে। তার হাত দুটো অবাধ্য হয়ে আয়াতের কোমরের দিকে এগোতে গিয়েও থমকে গেল। সে নিজের চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, আজ নয়। আজ সে কেবলই একজন নিঃস্বার্থ সেবক। খুব শান্তপণে সে আয়াতের টি শার্টটা ঠিক করে দিল এবং তাকে সাবধানে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে কম্বলটা গলার কাছে টেনে দিল। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে রাখল, আয়াত, আমার কথা কি শুনতে পাচ্ছ? কেন শব্দটুকু উচ্চারণ করতে না করতেই আয়াত ধরফর করে উঠে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু দুর্বল শরীর তাকে সঙ্গ দিল না। আকস্মিক এই ঘটনায় আরভান চমকে গিয়ে তাকে শক্ত করে ধরতেই আয়াত গলগল করে বমি করে দিল। পুরোটা আরভানের গায়ের ওপর। আরভানের বুক আর শার্ট ভিজে একাকার। বমি শেষ হতে না হতে আয়াত তাসের ঘরের মতো আরভানের হাতের ওপর নেতিয়ে পড়ল, যেন কোনো প্রাণহীন নিথর দেহ। আরভান আতকে উঠল। সে আয়াতের গালে হালকা চর দিয়ে উন্মাদ হয়ে ডাকতে শুরু করলো, আয়াত, আয়াত, কথা বলো। এইভাবে প্লিজ থমকে থেকো না, আমার দিকে তাকাও। কিন্তু আয়াতের কোনো সাড়া নেই। সে নিথর হয়ে পড়ে আছে। আরভান অস্থির হয়ে উঠল, তার হাত কাঁপছে। সে দ্রুত ডাক্তারকে ফোন করলো। ঝড়ের রাতের অজুহাতে ডাক্তার প্রথমে আসতে না চাইলেও আরভানের গলায় এমন এক করুণ হাহাকার আর খুনে মেজাজের চাপা ধমক ছিল যে ডাক্তার ৭-৫ না ভেবেই রাজি হতে বাধ্য হলেন। ফোন রেখে সে আয়াতের শিয়রে বসে পাগলের মতো রাখতে লাগলো। অজানা কোনো শঙ্কায় আরভানের চোখ ভিজে উঠছে। নিজেকে তার খুব অসহায় আর অপরাধী মনে হচ্ছে। নিজের নোংরা হয়ে যাওয়া শার্টটা একটানে খুলে ফেলে দিয়ে দ্রুত একটা টি শার্ট গুলিয়ে সে আবারও আয়াতের পাশে গিয়ে বসল। সে আয়াতকে আবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আয়াতের শরীরটা একটু নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আরভান তার দুই গাল হাতের আজলায় ভরে নিল। তার কণ্ঠস্বর আজ কোনো এক পরাজিত সৈনিকের মতো কাঁপছে। সে প্রলাপের মতো বলতে শুরু করলো, আমি বুঝতে পারিনি আয়াত, আমার সামান্য একটা রুড়ো কথায় তুমি এমন প্রাণঘাতী বোকামো করবে তা আমি স্বপ্নেও ভাবিনি।
কেন এমনটা করলে বোকামে? নিজেকে কষ্ট দিয়ে আমার উপরে প্রতিশোধ নিতে চাইছো? তোমাকে ভালো রাখতে আরফান নিজেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আর তুমি কিনা সেই আরফানকে নিঃস্ব করে চলে যেতে চাইছিলে। ঘন্টা দুয়েক পর প্রবল বর্ষণ মাথায় নিয়ে ডাক্তার এলেন। আয়াতকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। তিনি থার্মোমিটারের রিডিং দেখে আরফানের দিকে তাকিয়ে আক্ষেপের গলায় বললেন, এতটা ঠান্ডা কিভাবে লাগলো মিস্টার চৌধুরী? আর কিছুক্ষণ দেরি হলে এই হাই ফিভার হতো, নিউমোনিয়ার দিকে টার্ন নিত। মেয়েটার কন্ডিশন কিন্তু খুব একটা স্টেবল নয়। আরফান কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো সামনে শুয়ে থাকা ফ্যাকাশে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে তখন এক আত্মদহনের সুনামি বয়ে যাচ্ছে। ডাক্তার কিছু কড়া ডোজের ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে আরফানকে কিছু প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে বিদায় নিলেন। ডাক্তার চলে যাওয়ার পর ঘরে আবারও সেই ভারী নিস্তব্ধতা নেমে এলো। জ্বরের তীব্রতা পেয়ে আয়াতের চোখের কোণা দিয়ে লোনা জল গড়িয়ে পড়ছে। আরফান খুব সন্তর্পণে নিজের আঙুল দিয়ে সেই জলটুকু মুছে দিল, কিন্তু আজ তার নিজের চোখের বাঁধও যেন ভেঙে গেছে। আয়াতের কালের ওপর ঝুঁকে পড়তেই আরফানের চোখের কোণ থেকে এক ফোঁটা জল টুপ করে আয়াতের উত্তপ্ত গালে আছড়ে পড়ল। সে লোন্তা পানির ছোঁয়ায় আজ ঝাপসা চোখে তাকালো। আবছা দৃষ্টিতে দেখলো আরফানকে, তার সেই বজ্র কঠিন মানুষটা আজ কতটা বিধ্বস্ত। দুর্বল হাতটা কাঁপতে কাঁপতে তুলে আরফানের গাল ছুঁতে চাইল। আরফান মুহূর্তের মধ্যে আয়াতের সেই নরম ছোট হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিয়ে নিজের গালের সাথে চেপে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, এমন কেন করলে আয়াত? নিজেকে তো বড্ড শক্ত দেখাও, তবে তোমার ভেতরে এত দুর্বলতা কোথায় লুকিয়েছিল? এই অবুঝপনা দিয়ে কাকে শাস্তি দিতে চেয়েছিলে? আমাকে? দেখো আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ একটা কথা বলো। এই চুপ করে থাকাটা আমি সহ্য করতে পারছি না। পাখি, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। আমি আর কখনো তোমাকে বকবো না, কখনো রাগ দেখাবো না। শুধু একটাবার মুখ ফুটে বলো যে তুমি ঠিক আছো। আরফানের মতো লৌহ মানব আজ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। আয়াতর সাথে ফুপিয়ে উঠল। জ্বরের ঘরে অপুচের মতো জড়িয়ে যাওয়ার স্বরে বলল, আমি মা বাবার কাছে যাব, আমাকে দাদের কাছে দিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আয়াতের মুখে এমন বিদায়ের সুর শুনে আরফানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আয়াতকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না আয়াত, এমন কথা ভুলেও মুখে এনো না। আমি আছি তো, তুমি আমার কাছেই থাকবে। আমি যতদিন বেঁচে আছি তুমি শুধু আমার হয়েই থাকবে আয়াত। আমি তোমাকে ছায়ার মতো আগলে রাখবো, প্রমিস। আয়াত কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করল, আমার শীত লাগছে, অনেক শীত করছে আরফান। আরফান আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে আয়াতের পাশে শুয়ে তাকে সজোরে নিজের বুকের মাঝে টেনে নিল। একটি তপ্ত কোমল নারী শরীর আজ এক ক্ষুধার্ত পুরুষের বুকের মাঝে মিশে আছে। স্বাভাবিক সময় হয়তো আরফানের ভেতরে আদিম পুরুষ সত্তা জেগে উঠত, কিন্তু আজ সেই কামনার লেশ মাত্র নেই। সে কেবল নিজের শরীরের সমস্ত উষ্ণতা দিয়ে এই অসহায় প্রাণটাকে আগলে রাখতে চাইল। আরফানের মনে হলো এই পৃথিবীতে তার সমস্ত বীরত্ব আর অহংকার আজ এই মেয়েটার এক ফোঁটা চোখের জলের কাছে পরাজিত। ধীরে ধীরে আরফানের শরীরের ওম পেয়ে আয়াতের কাঁপুনি কমে এলো। আরফানের হৃদস্পন্দনের তালে তালে আয়াত এক গভীর ঘুমের দিশে পাড়ি জমালো। আর আরফান সারা রাত জেগে রইল। আয়াতের নিঃশ্বাস গুনতে যেন এক মুহূর্ত চোখ সরালেই এই মায়াটা মিলিয়ে যাবে। সকালের রক্তিম আভা জানলার পর্দা ভেদ করে পুরো রুমকে আলোকিত করে দিল। আচ্ছন্নতায় আয়াত প্রথমে কিছু না বুঝলেও পরক্ষণেই নিজেকে কারো বলিষ্ঠ এবং শক্ত বাঁধনে আবদ্ধ অনুভব করল। সে ধীর লয়ে চোখ মেলে তাকালো। স্থির হতেই দেখলো সামনে আরফানের কোমল ঘুমন্ত মুখ। তার ঘন পাপড়িগুলো স্থির, কপালে অবাধ্য কয়েক গাছে চুল এসে পড়েছে। আরফানের সেই রক্তিম ঠোঁট জোড়া দেখে আয়াত ভাবল, লোকটা কি আসলেই নির্ভেজাল? কখনো কি এই ঠোঁট অন্য কোনো শিখার ছোঁয় অপবিত্র হয়নি? আয়াত চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো এটা আরফানের নিচের রুম। কালকে রাতে আরফানের করা সেই পাগলামিগুলো আয়াতের চোখের সামনে ভেসে উঠল। আরফানের সেই পাগলামি, আর্তনাদ আর তাকে আগলে রাখার ব্যাকুলতা, কথাগুলো মনে পড়তেই আয়াতের ঠোঁটের কোণে এক ছিলতে ম্লান হাসি ফুটে উঠল। কেউ তাকে আগলে রাখার জন্য এইভাবে হন্যে হয়ে দুনিয়া এক করে ফেলুক, সেও তো সব মেয়েদের মতো তেমনটাই চেয়েছিল। আয়াত আজ আর নিজেকে সংবরণ করতে পারল না। সে সন্তর্পণে নিজের হাত বাড়িয়ে দিল। আরফানের সুঠাম পৌরশালী গালে জমে থাকা খোঁচা খোঁচা দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল সে। প্রথমবার কোনো পুরুষকে এইভাবে স্পর্শ করায় আয়াতের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগার আবেশ তাকে ছুঁয়ে গেল।
আঙুলগুলো কাল ছুঁয়ে ধীরে ধীরে আরফানের ওই রক্তিম ঠোঁটের কিনারা স্পর্শ করতেই আয়াতের বুকের ভেতরটা থক করে উঠল। পরক্ষণে আয়াতের মনে হলো এই মায়া কি সত্যি, নাকি কেবলই এক রাতের অসুস্থতার করুণা। এই মানুষটাকে পারবে আজীবন তাকে এইভাবে আগলে রাখতে, নাকি রোদ উঠলেই এই ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যাবে? হঠাৎ আরফান চোখ না মেলেই জড়িয়ে যাওয়া গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে জ্বালাতন করা বন্ধ করুন ম্যাডাম। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আছি। কন্ট্রোল লেস হয়ে গেলে কিন্তু তখন আমার দোষ দিতে পারবেন না, তখন সামলানো দায় হয়ে যাবে। আরফানের আকস্মিক এমন লাগাম ছাড়া কথায় আয়াতের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় আর আড়ষ্টতায় সে মুহূর্তেই কুঁকড়ে গেল। দ্রুত নিচের হাত সরিয়ে নিয়ে আরফানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সে বিছানা থেকে ছিটকেই সরে এলো। আয়াতের এমন আকস্মিক কাণ্ডে আরফান ভরকে গিয়ে উঠে বসল। ভ্রুকুচকে কয়েক সেকেন্ড আয়াতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো সে। আয়াতের থমথমে মুখ দেখে আরফানের দুশ্চিন্তা বেড়ে গেল। সে আয়াতের দিকে এগিয়ে গিয়ে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে আয়াত? শরীর কি আবার খারাপ লাগছে? ওকে চলো এখনই হসপিটালে যাই। সে কোয়াক ডাক্তারের ট্রিটমেন্টে বোধহয় কাজ হয়নি। হচক্য মূর্খ ডাক্তার। চলো কোনো ভালো স্পেশালিস্ট দেখাই। আয়াত নির্বিকারভাবে আরফানের মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মানুষটার প্রতিটি শব্দের ভেতরে সে মিথ্যার জাল খুঁজছে। সে শীতল কণ্ঠে বলল, আপনার আর কষ্ট করে দরদ দেখানোর নাটক করতে হবে না মিস্টার চৌধুরী। দয়া করে আমাকে আমার পাসপোর্টটা ফিরিয়ে দিন। আমি আজও এখান থেকে চলে যেতে চাই। আয়াতের এমন কথা আরফানের বুকের ঠিক মাঝখানে তীরের মতো বিঁধল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আরফান একটা শুষ্ক হাসি দিয়ে বলল, বোধহয় শরীর থেকে জ্বরটা সরাসরি মগজে উঠে গেছে, তাই আবল তাবল বকছো। আয়াত আরফানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ধরা গলায় বলল, আমি আর পারছি না আরফান। নিজের সাথে নিজের যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমার শরীর আর মন কোনো রকমই আর ধকল সইছে না। আমাকে মুক্তি দিন না। আপনি তো আমায় পছন্দ করেন না, তাহলে কেন এই অসুস্থতার সুযোগে এত ভালোবাসার নাটক? আরফান ম্লান হাসল। সে গিয়ে এসে আয়াতের দুই হাত নিজের শক্ত মুঠোয় পুরে নিল। গভীর মায়াভরা চোখে তাকিয়ে বলল, কে বললো পছন্দ করি না? শুধু পছন্দ না আয়াত, তার চেয়েও অনেক বেশি কিছু করি। তবে সত্যি বলতে তোমার উপর আমার অনেক অভিমান ছিল। বিয়ে করে ফিরে আসার পর হঠাৎ এলিনা চৌধুরী তোমার নাম শুনলেই বিরক্ত হতে শুরু করলেন। আমি তার কাছে গেলে তিনি আমায় ঝাড়ি দিয়ে দূর দূর করে দিতেন। আমার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটার এই দূরত্বের জন্য আমি তোমার নামটাকেই দায়ী করতাম। মনে হতো তোমার নামটা এলেই বুঝি তিনি আমার থেকে দূরে সরে যান। যদিও তা আমার মনের ভুল ধারণা ছিল, তবে তোমার উপরে সে অভিমান বেশি দিন টিকতে পারেনি আয়াত। বিশেষ করে যেদিন আমি জানতে পারলাম আমার। আরফানের অসম্পূর্ণ কথায় আয়াত ভ্রুকুচকে তাকিয়ে ব্যাকুল হয়ে বলল, আপনার কি থামলেন কেন বলুন? আরফান ম্লান হেসে বলল, কিছু না। বলে সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আয়াত ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, 8 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে 12টা বছরের জন্য নিরুদ্দেশ হয়ে গেলেন আপনি। একবারও কি মনে পড়েনি সেই মেয়েটার কথা? অথচ আমি আপনার নামটাকে আঁকড়ে ধরে আপনাকে নিজের কল্পনায় এক বিশাল সংসার সাজিয়েছিলাম। 8 থেকে 20 এই 12টা বছর হাজারো ঝড় বয়ে গেছে, কিন্তু আপনার নামটা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি। এই নামটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আপন কিছু ছিল। আয়াতের গলার স্বর আবেগে বুঝে আসছিল, কিন্তু সে থামল না। বুক ফেটে আসা দীর্ঘ দিনের জমানো অভিযোগগুলো আজ যেন বাদ ভেঙে বেরোচ্ছে। আপনার সেই লম্পট কাজিন যখন দিনের পর দিন আমাকে নোংরা ইঙ্গিত দিত, নিজের লালসার শিকার বানাতে চাইতো, আমি লড়ে আছি শুধু এই আশায় যে একদিন আপনি আসবেন, আপনি এসে আমাকে আগলে নেবেন। কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কেউ খারাপ কথা বলতে পারবে না। কিন্তু আপনি আসলেন না। দাদাজান যখন আমাকে আবার দাবার গুটি বানিয়ে সেই নরকের কীটের সাথে তুলে দিতে চাইল, আমি স্থির করেছিলাম নিজের জীবন দিয়ে দেব। তবে সব শেষে আপনি আসলেন। আমার জীবন বাঁচল ঠিকই, কিন্তু আপনি আমার আত্মাটাকে মেরে ফেললেন। যার অপেক্ষায় 12টা বছর পার করলাম, সে এসেই
মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে বলল, এই বিয়েটা পুতুল খেলা, আই নিড ডিভোর্স। আয়াত আরভানের সামনে এসে দাঁড়ালো। তার দু চোখ দিয়ে অবিরত লোনা জল গড়িয়ে পড়ছে। আপনি আমাকে মুক্তি দিতে এতটাই মরিয়াছিলেন যে যে মেয়েটাকে সহ্য করতে পারেন না তাকেই ফিয়ন্সে বানিয়ে নাটক সাজালেন। নিজের জীবন থেকে সরাতে আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুললেন, দ্বিধা করলেন না। আপনি একটা কথা ঠিকই বলেছিলেন, আমি বড্ড বোকা। না হলে এত কিছুর পরেও আপনার মতো ওই বিষাক্ত মায়াতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়লাম। আরভান দীর্ঘশ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে বলল, কখনো কখনো মুক্তি দেওয়াটাই পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভালোবাসা আয়াত। আমি যা করেছি তা তোমার জন্যই করেছি, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আমি তোমাকে যত দূরে ঠেলতে চেয়েছি নিয়তি তোমাকে ততটাই আমার বুকের পাঁজরে এনে আছড়ে ফেলেছে। আয়াত আরভানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আপনি সব কেন আমার ভালোর জন্য করতে যান? কখনো আমার খারাপ করে দেখুন আরভান, ওটাতেও বোধ হয় আমি সবচেয়ে বেশি সুখী হব। জানেন, আপনার চেহারা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার নামটা আমার নিঃশ্বাসে মিশেছিল। পরিবার হারানোর পর যখন দাদাজান আমাকে আশ্রয় দিলেন, তখন থেকে আমি মানসিকভাবে নিজেকে আপনার নামে উৎসর্গ করে দিয়েছিলাম। একটা মেয়ে কতটা অন্ধ হলে এমন একজনকে ভালোবাসতে পারে যে তাকে চেনেও না? সে আপনি আমাকে একবার বলছেন আপনাকে ভালোবাসতে, পরক্ষণে বলছেন দূরে থাকতে। কখনো বলছেন আমি আপনার কেউ না, আবার পরক্ষণে অধিকার নিয়ে শাসন করছেন। আমাকে মুক্তি দিচ্ছেন না, আবার আপনও করে নিচ্ছেন না। তাহলে কোন সম্পর্কে জুড়ে আমাদের নিজেদের কাছে আটকে রাখতে চাইছেন আপনি? আরভান এবার কোনো কথা বলল না। সে আয়াতের চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র বিষাদ দেখতে পেল। আয়াতের কথার পিঠে সে শুধু বিড়বিড় করল, তোমাকে চাই আয়াত, অনেক বেশি করে চাই, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু কিন্তু কি? কেন বারবার কথার মাঝে থেমে যান? কেন সব কিছু অস্পষ্ট? আরভান এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে এক ঝটকায় আয়াতকে ঘুরিয়ে সজোরে নিজের বুকের মাঝে পেষ্ট করে জড়িয়ে ধরল। আয়াতের কাঁধে মুখ গুজে দিয়ে তার গলার কাছে তপ্ত চামড়ায় নিজের মুখ ঘষে আরভান রুদ্ধশ্বাসে বলতে শুরু করলো, কিছু বলো না আয়াত, জাস্ট ব্রিথ উইথ মি, লেট মি ফিল ইউ ডিপলি। শুধু আমার সাথে নিঃশ্বাস নাও আয়াত, তোমাকে গভীরভাবে অনুভব করতে দাও। আয়াত আরভানের প্রশস্ত কাঁধে মুখ রেখে ওর টি শার্টটা খামচে ধরে ফুপিয়ে উঠল। কান্নার তোরে ওর শরীর কাঁপছে। সে অস্ফুট স্বরে বলল, শুধু আপনার রাগ আছে, আমার নেই। আমি আমি আপনাকে ঘৃণা করতে পারছি না কেন আরভান? কেন আমার মন আপনার বিরুদ্ধাচার করতে পারে না? আরভান আয়াতের রেশমি চুলে বিলি কেটে ফিস ফিস করে বলল, তোমার সব অধিকার আছে আয়াত, শুধু দয়া বাদে সব দাও আমায়। তুমি আমায় ঘৃণা করবে, আবার পরক্ষণে তুমি আমায় ভালোবাসবে। আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার ভাগ থাকবে। আয়াত জেদ ধরে নাক টেনে বলল, কখনো ভালোবাসবো না আপনাকে, একদম না। আরভান ম্লান হেসে বলল, না ভালোবাসাটাই হয়তো তোমার জন্য ভালো হবে আয়াত। আয়াত আবারও চেঁচে উঠল, আপনি আবার সেই দ্বিচারিতা শুরু করলেন। আপনি আমায় কোনো দিনও বুঝবেন না। আপনি বড্ড জঘন্য। আপনি আমাকে একবারও প্রাণ ভরে চাইবেন না। আমিও আপনাকে আর চাই না। আমি আপনাকে কখনো ভালোবাসবো না, কখনো না। আরভান এবার আয়াতের কপালে একটা দীর্ঘ এবং তপ্ত চুমু এঁকে দিয়ে খুব শান্ত অথচ বেদনাসিক্ত গলায় বলল, বেশো না ভালো, শুধু সারাটা জীবন আমার হয়ে থেকো। আমি যদি কোনোদিন নাও থাকি আয়াত, তবু তুমি কেবল আমার হয়েই থেকো। আয়াত আরভানের বুকের থুকপুকানি শুনতে পাচ্ছে। লোকটার কথার মানে বুঝতে না পারলেও আরভানের এই গভীর আলিঙ্গন আজকে এক অদ্ভুত নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিল। বিছানায় গুটি সুটি মেরে চোখ বন্ধ করে বসে আছে আয়াত। তার গায়ে জড়ানো আরভানের সেই ঢিলেঢালা সাদা টি শার্ট, কাপড়টা থেকে আরভানের গায়ের সেই করা পুরুষালী পারফিউম আর এক অদ্ভুত তপ্ত ঘ্রাণ নাকে আসছে। আয়াত অবাধ্যের মতো সেই ঘ্রাণ টেনে নিচ্ছে বুক ভরে, আর ঠোঁটের কোণে ঝুলে আছে লাজুক এক চিলতে হাসি।
এই অনুভূতিটা একদম নতুন, একদম অন্যরকম। মন বলছে সেই দ্বিমুখী নিষ্ঠুর আর রহস্যময় লোকটার মায়াবী প্রেমে পড়েছে, অথচ প্রেমে পড়া শব্দটা তার জন্য অনেক পুরনো। সে তো বহু বছর আগে থেকেই এই মানুষটার প্রেমে পড়ে আছে। পার্থক্য শুধু এটুকুই, তখন ভালোবেসেছিল না দেখে, না জেনে, আর এখন ভালোবাসছে লোকটা ভীষণ নিষ্ঠুর জেনেও। তার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজাটা খট করে খুলে গেল। আয়াত চমকে উঠে তড়িঘড়ি করে কম্বলটা বুকের ওপর টেনে নিয়ে চিৎকার করে উঠল। দয়া করে সস্তা সিনেমার হিরোদের মতো শুধু তোয়ালে পরে এখানে চলে আসবেন না, খবরদার। ওয়াশরুম থেকে শার্টের হাতা গোটাতে গোটাতে বের হয়ে আসছিল আরফান। আয়াতের এমন অদ্ভুত কথায় সে থমকে দাঁড়ালো। ভ্রুকুচকে কয়েক মুহূর্ত আয়াতের দিকে তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলে বলল, এত বড় একটা ওয়াশরুম বানিয়েছে কি রুমের ভেতরে এসে সবার সামনে কাপড় পাল্টানোর জন্য? ভূত পেতনির নজর লাগানো শখ আমার নেই। প্রথমবার আরফানের কথার খোঁচাটা আয়াত ধরতে না পারলেও পরক্ষণেই বুঝতে পেরে মুখ ফুলিয়ে নিল। সে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আপনার রূপ তো একেবারে পূর্ণিমার চাঁদের মতো, তাই আমি নামক পেতনির নজর থেকে বাঁচতে দরজাটা খুলে দিন। আমি আমার রুমে যাব। যাও, কেউ কি হাত পা বেঁধে রেখেছে? আরফান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে করতে নির্লিপ্ততা স্বরে বলল। আজ বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, লোকটা তাকে বিছানা থেকেও নামতে দিচ্ছে না। সারাক্ষণ সামনে বসে পাহারা দিচ্ছে। দরজায় পাসওয়ার্ড লক থাকায় সে নিজেও বের হতে পারছে না। ভাগ্য ভালো যে ফরহান ফোন করে আরফানকে কিছু একটা বলায় সে এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, নইলে হয়তো আজ আর এই মানুষের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া হতো না। আয়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, লকের পাসওয়ার্ড বলুন, আমি নিজের হাতে খুলে চলে যাব। একটু থেমে আয়াত আবারও প্রশ্ন করল, আচ্ছা, আপনার এই রুমে এমন কি সৌন্যতানা আছে যার জন্য দরজা এত কড়া পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়? আরফান আয়াতের দিকে ফিরে চুলে হাত বোলাতে বোলাতে বাঁকা হাসলো। এই রুমে আমি আছি। আমার চেয়ে দামি আর কোনো সম্পদ এই দুনিয়া আছে বলে তো আর আমার মনে হয় না। আয়াত কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, হায় খোদা, এই কার পাল্লায় পাঠালেন আমায়? এত নার্সিস্ট মানুষ আমি জীবনেও দেখিনি। আয়াতের বাচন ভঙ্গি দেখে আরফানের ঠোঁটের কোণে সত্যিকারের এক চিলতে হাসি ফুটে উঠল। আয়াত গম্ভীর হয়ে বলল, আপনি এভাবে হাসবেন না, আপনার এই হাসি দেখলে আমার বড্ড ভয় হয়। আরফান এবার আয়াতের খুব কাছে এসে দাঁড়ালো। তার লম্বা ছাটা আয়াতের ওপর পড়তে আয়াত পিছু হটতে শুরু করলো। পিছাতে পিছাতে এক পর্যায়ে সে বিছানার উপর ধাপ করে পড়ে গেল আর আরফান দুপাশে হাত রেখে তার উপর ঝুঁকে এলো। আয়াতের মনে হলো তার হৃৎপিণ্ডটা এখনই বুক চিরে বেরিয়ে আসবে। ভয় লাগে নাকি বুকটা খুব বেশি ধকফক করে? আরফানের ফিসফিসানি কণ্ঠ আয়াতের কানের লতিতে উষ্ণ ঢেউ তুলল। দূরে সরুন। আয়াত তোতলামি করে বলল, কেন? সারা রাত তো ছোট্ট বিড়াল ছানার মতো আমার বুকে ঠিক এইখানটাতে মুখ গুজে শুয়েছিলে। আরফান নিজের বুকের বাম পাশে হাত দিয়ে ইশারা করলো। কথাটা আরফান এমন মোহগ্রস্তভাবে বলল যে আয়াতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার গাল দুটো লজ্জায় রক্তবর্ণ হয়ে উঠল। আরফান আরও একটু ঝুঁকে আসতেই আয়াত চোখ বন্ধ করে ফেলল। আরফান মুচকি হেসে আয়াতের নাকের ডগায় একটা টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তোমার এখন ভয় পাওয়া উচিত আয়াত। তোমার সাথে এখন থেকে অনেক কিছু হতে পারে, তবে সেগুলো সব তোলা থাকলো। আপাতত আমি কাজে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট বিজনেস পার্টি আছে। ক্লায়েন্টের সাথে ডিল শেষ করে ফিরতে লেট হতে পারে। ডেইজিকে তোমার সাথে থাকতে বলেছি। আমি না আসা পর্যন্ত সে তোমার খেয়াল রাখবে। আর সাবধান, আমি না আসা পর্যন্ত নিচে নামবে না, শুধু রেস্ট নেবে। আবার যদি জ্বর আসে সাথে সাথে আমায় কল দেবে, আমি সব ফেলে চলে আসবো। আরফানের এক নাগারে বলা কথাগুলো শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সামান্য জ্বরের জন্য কেউ এতটা ব্যাকুল হতে পারে, এতটা কেয়ার করতে পারে? এর আগেও সে বহুবার জ্বরে পড়েছে, কেউ তো এইভাবে মাথায় জলপট্টি দিয়ে সারা রাত জাগেনি। 12 বছর পর ফিরে আসে এই মানুষটা কেন তাকে এইভাবে আগলাচ্ছে? ভাবনাগুলো আয়াতের মনে জট পাকানোর আগেই আরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়াত শুধু শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা কি মায়াবী কোনো ধাঁধা নাকি আশ্রয়? এই ধোঁয়াশা যেন কাটছেই না। গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে যখন এক নতুন ভাবনার সাগরে আয়াত পাড়ি দিল, ঠিক তখনই দরজায় আবার নকের শব্দ শোনা গেল। চরম বিরক্তি নিয়ে আয়াত বলে উঠল, একবার গিয়ে আবারও কেন ফিরে এসেছেন? আপনার কি একবারও মনে হয় না
যে আপনি আজ বড্ড বেশি ডিস্টার্ব করছেন। কথাটা বলতে বলতেই সে থমকে গেল। দরজায় আরভান নয়, বরং মার্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এলিনা চৌধুরী। তিনি একবার পেছনে ফিরে তাকিয়ে চেক করে নিলেন আয়াত ঠিক কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তারপর মৃদু হেসে ঘরের ভেতরে এগিয়ে এলেন। আয়াত লজ্জিত হয়ে মাথা নিচু করল। আসলে আমি ভেবেছিলাম। এলিনা চৌধুরী বিছানার পাশে এসে বসলেন। বুঝতে পেরেছি আরফানকে ভেবেছিলে। ডেইজির কাছে শুনলাম তুমি নাকি জেদ করে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছো। তোমাদের মান অভিমান এখনো মেটেনি তার মানে। তা এখন শরীর কেমন লাগছে তোমার? এলিনা পরম মমতায় আয়াতের কপালে হাত দিয়ে তাপ মেপে নিলেন। জি আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে। আয়াত কিছুটা বিমূঢ় হয়ে এলিনার দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন আরফানের বলা সেই পুরনো কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। কেন এই ভদ্র মহিলা বাংলাদেশ থেকে আরফানের ফেরার পর আয়াতের নাম শুনলে বিরক্ত হতেন। এমনকি প্রথম দিন এসে তিনি বলেছিলেন আরফানের সাথে তার সম্পর্কের টানাপোড়েনের কারণ পরোক্ষভাবে কিছুটা হলেও আয়াত এবং তার পরিবার দায়ী। মনের খচখচানি চাপা না দিয়ে আয়াত বলেই ফেলল। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এলিনা চৌধুরী হয়তো বুঝলেন আয়াতের মনে কি চলছে। তিনি শান্ত গলায় বললেন, প্রশ্নগুলো পরে জমা থাকা এক, এখন সময় খুব কম। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়। এখন চট করে উঠে পড়ো তো। আয়াত অবাক হয়ে বলল, কেন? কোথায় যাব আমরা? এক জায়গায় যাওয়ার আছে, পারবে তো? নাকি শরীর খুব বেশি দুর্বল লাগছে? শরীর সায় না দিলে আমি জোর করব না। এলিনার সামনে একটা প্যাকেট রেখে বললেন, এতে একটা শাড়ি আছে। আমি তোমার জন্য কোনো ওয়েস্টার্ন ড্রেস আনিনি, একটা লাল টকটকে জামদানি এনেছি। তুমি কি নিজেই এটা পরে নিতে পারবে? আয়াত ইতস্তত করে বলল, পারবো, কিন্তু আরভানকে না বলে আমি কোথাও যাব না। ও নিচে নামতেও মানা করে গিয়েছে। এলিনা চৌধুরী এক প্রশান্তির হাসি হাসলেন। ইউ ট্রাস্ট মি? তাহলে চলো, ভয় নেই, সেখানে তোমার স্বামীও আছে। এবার তো যাবে। আয়াত কি করবে বুঝতে পারল না, তবে এমন স্নেহমাখা আহ্বানে সে আর না বলতে পারল না। শাড়িটা গায়ে জড়িয়ে কোমর সমান চুলগুলো এলিয়ে দিল। এলিনা তাকে খুব ন্যাচারাল কিন্তু স্নিগ্ধভাবে সাজিয়ে দিলেন। আয়াতের মনে একটা খটকা থেকেই গেল, এলিনা যদি তাকে অপছন্দই করতেন তবে সামনাসামনি হওয়ার পর থেকে কেন এত ভালোবাসার চাদরে আগলে রাখছেন। গাড়িতে বসে আয়াত আবারও প্রশ্নটা করতে চেয়েছিল, কিন্তু এলিনা ফোনের ওপাশে একের পর এক বিজনেস কল অ্যাটেন্ড করতে এতটাই ব্যস্ত ছিলেন যে আয়াত আর সুযোগ পেল না। পার্টিতে প্রবেশ করতেই চারদিকের চাকচিক্য আর আলোর রোশনায় আয়াতকে ধা দিয়ে দিল। পশ্চিমা ধাঁচের পার্টি, নারীদের খোলামেলা ওয়েস্টার্ন ড্রেস আর হাতে অ্যালকোহলের গ্লাস, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। এলিনার হাত ধরে যখন আয়াত হলে প্রবেশ করলো, সবার উৎসুক চোখ তাদের দিকে নিবদ্ধ হলো। এই আধুনিকার ভিড়ে লাল শাড়ি পরিহিতা এক বাঙালি তরুণীকে যেন এক অপার্থিব সৌন্দর্যের মতো লাগছিল। কিন্তু আয়াতের চোখ তখন ভিড়ের মাঝে আরভানকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এলিনা তাকে কিছু পরিচিত নারীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। হঠাৎ আয়াতের চোখ পড়ল এক কোণে জেসিকা একদল তরুণীর সাথে আড্ডা দিচ্ছে। আরভান এখানে আর জেসিকা ওইখানে। ভাবতেই আয়াতের মাথায় রক্ত চড়ে গেল। চোখ ঘোরাতেই সে দেখল আরশাদ চৌধুরীকে। সেই প্রথম দিনের মতো আজও আরশাদ চৌধুরী অপলক চোখে এবং এক অদ্ভুত তৃষ্ণার্ত দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছেন। আয়াত অস্বস্তিতে পড়ে সৌজন্যমূলক এক চিলতে হাসি দিল, তারপর নজর ঘুরিয়ে নিল। তার দম বন্ধ হয়ে আসছে। নিজেকে এই কৃত্রিম কোলাহল থেকে একটু আড়াল করা প্রয়োজন মনে করে সে এলিনার কানে ফিস ফিস করে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। চলো, আমি সাথে যাচ্ছি। না লাগবে না, আপনি এখানেই থাকুন, আমি একাই যেতে পারবো। আপনি সবার সাথে কথা বলুন। এলিনা ইতস্তত করলেও পাশ থেকে একজন পরিচিত নারী তাকে ডেকে ফেলে তিনি রাজি হলেন। আয়াত দ্রুত পা চালিয়ে ভিড় এড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। এইদিকে আরভান তখন গুরুত্বপূর্ণ ডিল পেপারে সই করছে। ফারহান নিচু স্বরে কানে কানে কিছু বলতেই আরভানের কপালের শিরা ফুলে উঠল। সামনে তাকাতেই সে মানুষের ভিড়ের ফাঁকা দিয়ে নজর করল আয়াতের ওপর, যেন আকাশ থেকে কোনো এক লাল পরি মাটিতে নেমে এসেছে। কিন্তু সেই পরীর সামনে একজন অস্ট্রেলিয়ান যুবক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তাকে ড্যান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য বোধহয় অনুনয় করছে। আরভান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কি প্রগতিতে এগিয়ে গিয়ে পেছন থেকে ওই যুবকের হাতটা সজোরে মুচড়ে ধরল। তার কানে ফিস ফিস করে হিংস্র স্বরে বলল,
নিজের হাতটা কি আজই দান করে দিতে চাও নাকি না জেনেই ভুল করেছো? যুবকটি যন্ত্রণায় কুকড়ে গিয়ে বলল, সরি মিস্টার, এ বি মাই মিস্টেক। আমি জানতাম না উনি আপনার পরিচিত। She is Mrs. Arvan Chaudhary. So, get lost before I lose my cool. আরফান তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। এমন খুনে মেজাজ দেখে যুবকটি প্রাণ ভয়ে পালিয়ে গেল। আকস্মিক এই কাণ্ড দেখে আয়াত কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিল। আরফান আয়াতের সামনে এসে দাঁড়িয়ে খুব শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কিভাবে এলে? কে নিয়ে এসেছে তোমাকে? এই অসুস্থ শরীর নিয়ে এখানে তোমার কাজ কি? আয়াত কিছু বলার আগেই এলিনা চৌধুরী সেখানে উপস্থিত হলেন। আমি নিয়ে এসেছি ওকে আরভান, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা আপনার কাছেই রাখুন। একটা অসুস্থ মেয়েকে আপনি কোন আক্কেলে এখানে নিয়ে এসেছেন? কার পারমিশন নিয়েছেন আপনি? এলিনা বুঝলেন ছেলেকে এখন শান্ত করা সম্ভব না, তাই এক প্রকার বাধ্য হয়ে আরফানকে একপাশে টেনে নিয়ে গেলেন। প্রথমে আরফান ক্ষিপ্ত থাকলেও এলিনা যখন নিচু স্বরে কিছু গোপন কথা তাকে শোনালেন তখন আরফান একদম স্থির হয়ে গেল। এলিনা শান্ত গলায় বললেন, সময় এসেছি তোমাদের দুজনের কিছু সত্যের মুখোমুখি হওয়ার। আরফান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। সে দ্রুত পায়ে আয়াতের দিকে পা বাড়ালো। আয়াত দূর থেকে মা ছেলের এমন পাকপিতনটা দেখছিল। এই রহস্যময় আচরণ সে কিছুই বুঝতে পারছিল না। সে অস্বস্তি কাটাতে আবারও ওয়াশরুমের দিকে পা বাড়াতেই আরফান পেছন থেকে তার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। আয়াত সজোরে আরফানের প্রশস্ত বুকে আছড়ে পড়ল। আরফান ওর কোমরের বাঁধন আরো শক্ত করে নিজের সাথে আরও মিশিয়ে নিল। আয়াতের পিঠ আরফানের শক্ত বুকের সাথে মিশে গেল। আরফানের তপ্ত নিঃশ্বাস আয়াতের ঘাড়ের উপর আছড়ে পড়ছে। আরফানের চোখে সেই তেজ আর ক্ষিপ্রতা যেন মুহূর্তেই অন্য এক মাদকতায় রূপ নিল। ওর চোখের মণি দুটো আজ বড্ড নেশাক্ত হয়ে উঠেছে। আরফান আয়াতের কানের খুব কাছে মুখ নিয়ে তপ্ত স্বরে বলল, আপনাকে বিছানা থেকে এক পা নিচে নামতে বারণ করেছিলাম, আর আপনি আপনি আমার নিষেধ অমান্য করে অন্য কারো কথায় সোজা পার্টিতে চলে আসলেন। আয়াত নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে অভিমানে মুখ ফিরিয়ে বলল, কেন? আমি এসেছি বলে বুঝি খুব সমস্যা হয়ে গেল? আপনার সাজানো ফিয়ন্সে জেসিকার সাথে একান্ত মুহূর্ত কাটানো বোধ হয়ে খুব ব্যাঘাত ঘটছে, তাই না? কথাটা বলেই আয়াত হাত ছাড়িয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিতে চাইল, কিন্তু আরফানের এই বলিষ্ঠ বাহুডোরের কাছে সে বড়ই অসহায়। আরফান এক ঝটকায় ওকে দেয়ালের সাথে চেপে ধরল। ওর চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে গভীর এক ঘ্রাণ নিয়ে আরফান ফিসফিস করে বলল, সারে কেন পড়েছেন ম্যাডাম? এই দুর্বল শরীর আর মায়াবী সাজ দিয়ে কি আমাকে পাগল করার পরিকল্পনা করেছেন? আপনি কি জানেন এই লাল রংটা আমার মস্তিষ্কে শিরায় আগুন ধরিয়ে দিচ্ছে? আয়াতের হৃৎপিণ্ড তখন ড্রাম পিটাচ্ছে। সে কাপা গলায় বলল, বাজে কথা বলবেন না, আমার শরীর পুরোপুরিভাবে ঢাকা আছে। আরফান এবার আয়াতের চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আয়াতের কপালে কপাল ঠেকিয়ে আরফান তার গভীর মায়াবী চোখে তাকিয়ে বলল, ঢাকা আছে বলেই তো রহস্যটা বেশি কাজ করছে। আমার চোখের সামনে তো তোমার সেই নরম কোমল আর মেধহীন উদরের অনাবৃত দৃশ্যটা ভাসছে। এই শাড়ির প্রতিটা ভাঁজে তুমি আমায় নেশা ধরিয়ে দিচ্ছ আয়াত। মনে হচ্ছে তোমাকে এখনই এই কোলাহল থেকে দূরে কোনো নির্জনতায় নিয়ে যাই। আরফানের তপ্ত নিঃশ্বাস আয়াতের ঠোঁটের খুব কাছে আছড়ে পড়ছে। আরফানের হাত যখন আয়াতের শাড়ির পাতলা আবরণ ভেদ করে উন্মুক্ত ত্বকের উষ্ণতা স্পর্শ করতে চাইল, আয়াত শিউরে উঠে আরফানের হাতটা চেপে ধরল। তার বুক দ্রুত উঠানামা করছে। আপনিই তো বলেছিলেন আমি যেন আপনার থেকে দূরে থাকি, তবে এখন এত কাছে কেন এসেছেন? আয়াত কোনো মতে কাপা গলায় প্রশ্নটা করল। আরফান আয়াতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আপনি যদি বারবার আমার আদেশ অমান্য করতে পারেন তবে আমিও আমার দেওয়া প্রতিজ্ঞা ভেঙে আপনার নিঃশ্বাসের অনেকটা কাছে চলে আসতে দ্বিধা করব না, মিসেস আরভান। মিসেস আরফান ডাক্তার শুনতে আয়াতের সারা শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল। আরফান এবার ওর গাল আর ঘাড়ের সন্ধিস্থলে নিচের শীতল নাকটা ঘষতে শুরু করলো। আয়াত পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা আজ বড্ড অস্বাভাবিক আচরণ করছে। যখন তখন যেভাবে পারছে ওকে ছুঁতে চাইছে। সে কি জানে না এই ছোঁয়ায় আয়াতের ভেতরটা কতটা ওলট পালট হয়ে যাচ্ছে। হঠাৎ আরফানের হাত আয়াতের গালে স্লাইড করতে যেতেই সে অস্থির হয়ে উঠল। গাল থেকে হাত সরিয়ে কপালে ছুঁয়ে আরফান ব্যাকুল হয়ে বলল, আয়াত, তোমার শরীর আবার গরম হচ্ছে, মনে হচ্ছে জ্বরটা ফিরে আসবে।
অনেক হয়েছে, চলো বাড়ি ফিরি। এই শাড়িতে তোমাকে দেখার ধৈর্য আর শক্তি দুটোই আমার ফুরিয়ে আসছে। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে আমি হয়তো সবার সামনে অঘটন ঘটিয়ে ফেলবো। প্রথম কথায় আরফানের উদ্বেগ বুঝলেও শেষ কথার ইঙ্গিত বুঝতে আয়াতের বাকি রইল না। কথাগুলো আরফান এতটাই সোজাসুজি আর ঠোঁটকাটাভাবে বলল যে একরাশে লজ্জা আর অস্বস্তি আয়াতকে গ্রাস করল। সে আরফানকে সজোরে এক ধাক্কা দিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে যেতে চাইল। লোকটা এতটাই ব্যাপরোয়াতা তার ভাবনারও বাইরে ছিল, কিন্তু তার যাওয়া এবারও হলো না। আরফান শাড়ির আঁচল টেনে ধরল। আয়াত ঘুরে দাঁড়িয়ে রাগে চোখে তাকাতেই আরফান এক টানে তাকে আবার কাছে নিয়ে এলো। শাড়ি পরে সামলাতে পারো না আবার বড় বড় কথা। চলো এখান থেকে, চলো, না হলে আমি হয়তো বড় কোনো ভুল করে ফেলবো। আরফান তার চোখের গভীরে তাকিয়ে ফিস ফিস করে বলল। আয়াত আবারও তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল। আপনি একটা আস্ত অসভ্য, সাথে অশ্লীল। সুযোগ বুঝে আয়াত কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। ভেতর থেকে চেয়ে চেয়ে বলল, খবরদার, ওটা ওমেন ওয়াশরুম, ভেতরে আসার চেষ্টা করবেন না একদম। আরফান ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে তখন এক আদিম বিজয়ের তৃপ্তি। সে মনে মনে ভাবল, এই মেয়েটা কি জানে না কোনো স্বামী তার স্ত্রীকে এমন সাজে দেখলে কতটা দিগ্ভ্রান্ত হয়ে যেতে পারে? আরফান বাইরে দাঁড়িয়ে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি নিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক তীক্ষ্ণ নারী কণ্ঠ ভেসে এলো। অ্যাভি ইন্টেলের মালিকের কি অধঃপতন! এখন কিনা একটা 2 টাকার মেয়ের জন্য ওমেন্স ওয়াশরুমের সামনে পাহারা দিতে হচ্ছে। খুবই লজ্জাজনক মিস্টার আরভান চৌধুরী।